হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োলজি টিউটোরিয়াল। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ক্লাস 10 এর অণু বিস্তারণ, মাইক্রো প্রপাগেশন। মাইক্রো প্রপাগেশন বিষয়টা কি বলছে, একদিকে যৌন জনন, অযৌন জনন। এই জনন প্রক্রিয়ায় আমরা জানি অযৌন জনন প্রক্রিয়ায় রেণু উৎপাদন হয়, যৌন জনন প্রক্রিয়া হচ্ছে গ্যামেট। এই গ্যামেট উৎপাদন এবং রেণু উৎপাদনের অনুবিস্তরণ প্রক্রিয়ার মধ্যে আমরা যৌন জনন, অযৌন জনন, এই যে জনন প্রক্রিয়ার যে রীতি, অর্থাৎ যৌন জনন প্রক্রিয়ায় যে গ্যামেট উৎপাদন প্রক্রিয়ায় দেখা যায় গ্যামেটের ফিউশন এবং ফিশন প্রক্রিয়ার মাধ্যমে একটা নিষিক্ত ডিম্বাণু তৈরি হয়। নিষিক্ত ডিম্বাণু বারবার ক্লিভেজ ফাড়ার মাধ্যমে ডিভাইড হয়ে তারপরে বিভিন্ন লেয়ার তৈরি করে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এগুলো তৈরি করে। তারপর একটা প্রাণী তৈরি হয়, এমব্রায়ো তৈরি হয়। এই এমব্রায়োটার ডিভিশন হয়, তার অঙ্গসংস্থানিক অর্গানাইজেশন তৈরি হয়। ঠিক আমরা অযৌন জনন প্রক্রিয়া দেখব যে গ্যামেট উৎপাদন ছাড়া একটা প্রক্রিয়া, রেণু উৎপাদন প্রক্রিয়ায়, রেণুর মাধ্যমে অনুসঞ্চালন প্রক্রিয়ায় যখন একটা অবস্থা থেকে আরেকটা অবস্থার প্ল্যাটলেট তৈরি হয় বা জীবদেহের কোনো বিশেষ অঙ্গ তৈরি হয়, যেখান থেকে আমরা একটা রেজাল্ট পেতে পারি। এই অনুবিস্তরণ এমনই একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়া ক্লাস 10-এ রয়েছে। ক্লাস 10-এর যে জীবনের প্রবাহমানতার যে বিষয়, সেখানে অনুবিস্তরণ, মাইক্রো প্রপাগেশন আলোচনা আছে সামান্য। এই অনুবিস্তরণ প্রক্রিয়ায় অযৌন জনন প্রক্রিয়ার একটা রীতি আলোচনা হয়েছে, অর্থাৎ সেখানে মাইটোসিস অ্যামাইটোসিস প্রক্রিয়ায় যে ধরনের শরীরের, উদ্ভিদের শরীরের বা প্রাণীর শরীরের বিশেষ কোনো কোষ বারবার ডিভাইড হয়ে একটা কোষের একটা পুঞ্জ তৈরি করে, সেল অ্যাকুমুলেশন তৈরি করে, সেই সেল অ্যাকুমুলেশন ধীরে ধীরে অনুবিস্তরণ প্রক্রিয়ায় ছড়িয়ে যায় এবং বিভিন্ন প্ল্যান্টলেট তৈরির মাধ্যমে তারা বংশবিস্তার করতে পারে। এবং এই বংশবিস্তার করলে তার প্ল্যান্টলেটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্ল্যান্টের অংশ, পাতা বা কাণ্ড, মূলগুলো ডিভাইড হয়ে সেখানে নিজস্ব ধর্ম বা ক্রোমোজোমের সক্রিয়তা বজায় থাকে। আমরা ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে দেখব যে বিভিন্ন ধরনের যে বিষয়টা রয়েছে, যেমন নিউক্লিওটাইড, তারপরে তোমার সুগার এবং তোমার হিস্টোন, নন হিস্টোন প্রোটিন এবং তার সঙ্গে নাইট্রোজেন, হাইড্রোজেন বেসের যে সমন্বয়, সেগুলো টোটালটাই ক্রোমোজোমের গঠনের মধ্যে আমরা দেখতে পাবো। আমরা দেখব কোষচক্রের মধ্যে, কোষচক্র কীরকম, যে একটা কোষ ডিভিশন হবে, ডিভিশন হওয়ার যে প্রিপারেশন স্টেজ, সেটা একটা বিষয়। প্রিপারেশন স্টেজের পরে যখন কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ G0 দশা, স্থায়ী দশা, G0 পরে G1 দশা, কোষচক্রের শুরু হলো। G1-এর পরে G2 এবং S দশা, S দশার পরে আবার G2 দশা, এই দশা থেকে পরে আবার এম ফেজ আসছে। এম ফেজে তোমার প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, যে 4টি স্তর রয়েছে, প্রত্যেকটি অতিক্রম করে মাইক্রো প্রপাগেশন বা অনুবিস্তরণ হতে পারে। অনুবিস্তরণ প্রক্রিয়ায় এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ দিক। অনুবিস্তরণ প্রক্রিয়ায় একটা সোম্যাটিক সেল আস্তে আস্তে ডিভাইড হয়ে তারা আরও সোম্যাটিক সেল তৈরি করে, অসংখ্য সোম্যাটিক সেল তৈরি করে, যে অসংখ্য সেল থেকে তৈরি হয় বিভিন্ন ধরনের উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের বিভিন্ন অংশ, যারা অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে। অনুবিস্তরণ তাদের ক্ষেত্রে একটা ইফেক্টিভ দিক। আমরা অনুবিস্তরণের একটা সবচেয়ে পজিটিভ দিক যেটা, যে পরিবেশ পরিবর্তন হতে পারে কিন্তু তার জীবের নিজস্বতা ঠিক থাকে, পিওরিটি ঠিক থাকে, বিশুদ্ধতা ঠিক থাকে, অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো ঠিকঠাক সংরক্ষিত হয়। এখানে পরিবেশ পরিবর্তনের সাথে সাথে প্রভাব পড়ে না। এইটাই হচ্ছে অনুবিস্তরণের একটা পজিটিভ দিক। অনুবিস্তরণ প্রক্রিয়া আর একটা পজিটিভ দিক হচ্ছে যে প্রত্যেকটি স্টেপ অনুযায়ী যখন তার প্ল্যান্টলেটটা তৈরি হয়, ছড়িয়ে পড়ে, একটা ছোট্ট উদ্ভিদ ছড়িয়ে পড়ে বা অনুবিস্তরণ প্রক্রিয়ায় সেটা আস্তে আস্তে বড় হয়ে ওঠে, তখন কিন্তু মাতৃজীবের বৈশিষ্ট্য এই সঞ্চারিত
করতে পারে, ধারণ করতে পারে। মাতৃজীবের বৈশিষ্ট্যের কোনো রকম কোনো বিকৃতি ঘটে না এবং এই বিশুদ্ধতা, পিউরিটি ঠিক থাকে। আর একটা কথা বলি, যেটা অণুবিস্তরণে খুব গুরুত্বপূর্ণ, যে অণুবিস্তরণের প্রক্রিয়া কোনো প্রকরণ বা ভেরিয়েশন সেরকমভাবে বোঝা যায় না। পরিবেশ পরিবর্তনের সাথেও এর প্রকরণ ঠিকমতো উল্লেখিত নয়। পরিবেশ পরিবর্তন হলেও প্রকরণ প্রভাব পড়ে না। এই স্বকীয়তা রক্ষার ক্ষেত্রে অণুবিস্তরণ। আর একটা দিক হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বেশি সংখ্যক উদ্ভিদ, বেশি সংখ্যক প্রাণী তৈরি করার ক্ষেত্রে অণুবিস্তরণ একটা উল্লেখযোগ্য পরিবর্তন, উল্লেখযোগ্য জনন প্রক্রিয়া। এরকম জনন প্রক্রিয়া সবসময় প্রভাবিত হতে পারে যদি আমাদের প্রয়োজন হয় অসংখ্য উদ্ভিদ চারা তৈরি করার জন্য, প্ল্যান্টলেট তৈরি করার জন্য অণুবিস্তরণ একমাত্র উপায়। এখনকার বিজ্ঞানীরা, জীববিজ্ঞানীরা অণুবিস্তরণকে প্রাথমিকভাবে একটা পাতার সেল থেকে পাতার কোষকে কাজে লাগিয়ে, মূলের কোষকে কাজে লাগিয়ে বা বিভিন্ন ধরনের অঙ্গ সংস্থানিক পরিবর্তনের মাধ্যমে এই অণুবিস্তরণ প্রক্রিয়াকে প্রভাবিত করা হচ্ছে। অণুবিস্তরণ প্রক্রিয়ায় বর্তমান বিজ্ঞানীরা কৃষিক্ষেত্রে বা কৃষি বিজ্ঞানীরা এখন বিভিন্ন ধরনের কৃষিক্ষেত্রে বীজ উৎপাদন করছেন এবং বীজ উৎপাদনের ফলে ফসলের একটা বিবর্তন আসছে, ফসলের মাধ্যমে পরিবর্তন আসছে। ফসলটা অতিরিক্ত পরিমাণে বীজ উৎপাদনের মাধ্যমে কৃষকরা সুফল পাচ্ছেন এবং এইটাই হচ্ছে আমাদের জীবজগতের অণুবিস্তরণ প্রক্রিয়ার একটা বিশেষ দিক। ধন্যবাদ তোমরা আমার ভিডিও দেখার জন্য। তোমরা সাবস্ক্রাইব করো, ভালো থেকো।